বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুভেচ্ছা। আজকে 25/7/2025 এই রোজ শুক্রবার আমরা বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে যারা এসেছি শারীরিক শিক্ষার ক্লাস করার জন্য তাদের দুনিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বর্ষার মাঝেও আমরা আমাদের ক্লাসটাকে গুরুত্ব দিয়ে এই যত বাধা বিপত্তি আছে সব উপেক্ষা করে ক্লাস করার জন্য এসেছি। এই জন্য কলেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা শারীরিক শিক্ষার রুলসের ফুটবল বিষয় নিয়ে ক্লাস করব। ফুটবল কি, ফুটবল কিভাবে উৎপত্তি হয়েছে, কোথায় হয়েছে, ফুটবলের মাঠ কিভাবে অঙ্কন করতে হয়, ফুটবলের আইন কয়টা, এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা সবাই মনোযোগ দিয়ে জানার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা? তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসে যেতে পারি। ফুটবল খেলার উৎপত্তি কোথায়? ফুটবল খেলার উৎপত্তি আপনারা কেউ জানেন? ইংল্যান্ডে। থ্যাংক ইউ সো মাচ। আর ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয়েছে? থ্যাংক ইউ মেঘলান আর শ্যামলী। গত ক্লাসে ছিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আজকে ফুটবলের ইতিহাস কোথায় উৎপত্তি জানতে পারলাম। পরীক্ষার শর্ট কোশ্চেন আকারে এগুলো আসতে পারে। ফুটবল খেলার উৎপত্তি ইংল্যান্ডে। ফুটবল বিশ্বকাপ শুরু হয় 1930 সালে। প্রথম বিশ্বকাপ কোন দল লাভ করে এটা বলা হয়নি, তাই না? প্রথম বিশ্বকাপ লাভ করে উরুগুয়ে, রানার আপ ছিল ইতালি। তো প্রথম বিশ্বকাপ 1930 সালে হয়ে গেছে। আর প্রথম বিশ্বকাপ লাভ করে উরুগুয়ে। সর্বশেষ বিশ্বকাপ কত সালে হয়ে গেছে? 2022 সালে। কে চ্যাম্পিয়ন হয়েছে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। থ্যাংক ইউ, আপনারা বেশ খোঁজ খবর রাখেন, আলহামদুলিল্লাহ ভালো। তো ফুটবল খেলায় বেশ কিছু আইন আছে। এই আইনগুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। ফুটবল খেলার আইন হচ্ছে মোট 17টি। ফুটবল খেলার আইন মোট 17টি। আমি বোর্ডে লিখে দিব, তার আগে একটু বলে নেই। ফুটবল খেলার আইন মোট 17টি। আপনারা আঙ্গুলে গোনায় নেবেন, মিলিয়ে নেবেন। প্রথম আইন হচ্ছে খেলার মাঠ, 2 নম্বর বল, 3 নম্বর খেলোয়াড়ের সংখ্যা, খেলোয়াড়দের সাজ সরঞ্জাম, 4 নম্বর আইন, 5 নম্বর রেফারি, 6 নম্বর সহকারী রেফারি, 7 নম্বর খেলার স্থিতিকাল, 8 নম্বর খেলা আরম্ভ, 9 নম্বর বল খেলার মধ্যে ও বাইরে, 10 নম্বর হচ্ছে গোল হওয়ার পদ্ধতি, 11 নম্বর অফসাইড, 12 নম্বর অপরাধ ও অসদাচরণ, 13 নম্বর ফ্রি কিক, 14 নম্বর পেনাল্টি কিক, 15 নম্বর থ্রো ইন, 16 নম্বর গোল কিক এবং 17 নম্বর হচ্ছে কর্নার কিক। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা একটু জানার চেষ্টা করছেন গত ক্লাস থাকার কারণে। এই আমাদের আইন 17টি। 17টি আইন আমরা সবাই জানার চেষ্টা করব এবং কোন আইন কত নম্বরে। সবচেয়ে যে সমস্যাগুলো আমাদের হয় খেলার মাঠে খেলা চালাতে গিয়ে আমরা সবচেয়ে যে আইনগুলোর বিপত্তি বা সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে 11 নম্বর আইন এবং 12 নম্বর আইন। 11 নম্বর আইন হচ্ছে অফসাইড আর 12 নম্বর হচ্ছে অপরাধ ও অসদাচরণ। এই দুইটা আইন নিয়ে খেলার মাঠে কোনো না কোনো সমস্যা হবেই। যাই হোক, আমরা আইনগুলো জানার চেষ্টা করব। আপনারা একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। যাকে আমি লিখি তারপরে আপনারা একটু দেখেন। 1 নম্বর আইন খেলা মাঠ, 2 নম্বর বল, 3 নম্বর খেলোয়াড়দের সংখ্যা, 4 নম্বর খেলোয়াড়দের শ্বাস, 5 সরঞ্জাম, 5 নম্বর রেফারি, 6
6 নম্বর সহকারী রেফারি। রেফারি। 7 নম্বর খেলার স্থিতিকাল, তাই না? খেলার স্থিতিকাল। 8 নম্বর খেলা আরম্ভ, ঠিক আছে? খেলা আরম্ভ। 9 নম্বর বল খেলা, বল খেলার মধ্যে ও বাহিরে বা বাইরে, সাধু সুরেতে মিক্স হচ্ছে। হ্যাঁ। 10 নম্বর আছে গোল হওয়ার পদ্ধতি। গোল কিভাবে হবে তা এখানে আইনে দেয়া আছে। গোল হওয়ার পদ্ধতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কি আইন? 11 নম্বর আইন অফ সাইড। আইনটার প্রতি আমরা খুব খেয়াল রাখবো। আর 12 নম্বর আছে অপরাধ, অপরাধ ও অসদাচরণ। আমরা একসাথেও লিখতে পারি। হ্যাঁ, অসদাচরণ, অসদাচরণ, চরণ, এই অসদাচরণ, অসদাচরণ, ঠিক আছে। 13 নম্বর আছে ফ্রি কিক। ফ্রি কিক। 14 নম্বর হ্যাঁ গুড, পেনাল্টি কিক। আমরা এটা খুব স্লো বলবো, পেনাল্টি কিক। পেনাল্টি, দ্রুত বলে পেনাল্টি চলে আসবে। আর 15 নম্বর থ্রো ইন। থ্রো ইন, বল যখন বাইরে যায় তখন থ্রো ইনের মাধ্যমে খেলা শুরু হয়। থ্রো ইন। 16 নম্বর হচ্ছে গোল কিক, ঠিক আছে? গোল কিক আপনারা আরো ভালো বলতে পারবেন আমার থেকে। গোল কিক এবং কর্নার কিক। 17 নম্বর আইন কর্নার, কর্নার কিক, তাই না? কর্নার কিক। এই মোট আইন কয়টা দেখে নেন। প্রথমে আমি আবার বলি, মিলাই না, একটু মনোযোগ দিয়ে জানার এবং বোঝার চেষ্টা করে দেখবেন যে এখানে আপনাদের মুখস্থ হয়ে গেছে। প্রথম আইন হচ্ছে খেলার মাঠ, দ্বিতীয় হচ্ছে বল, তৃতীয় খেলোয়াড়দের সংখ্যা, চতুর্থ খেলোয়াড়দের সাজ সরঞ্জাম, পঞ্চম বা 5 নম্বর হচ্ছে রেফারি, 6 নম্বর সহকারী রেফারি, 7 নম্বর খেলার স্থিতিকাল, 8 নম্বর খেলা আরম্ভ, 9 নম্বর খেলা, 9 নম্বর বল খেলার মধ্যে ও বাইরে, 10 নম্বর গোল হওয়ার পদ্ধতি, 11 নম্বর অফসাইড, 12 নম্বর অপরাধ ও অসদাচরণ, 13 নম্বর ফ্রি কিক, 14 নম্বর পেনাল্টি কিক, 15 নম্বর থ্রো ইন এবং 16 নম্বর গোল কিক এবং 17 নম্বর কর্নার কিক। আইন মোট কয়টি? 17টি। এটা শর্ট কোশ্চেন আর আসতে পারে। ফুটবল খেলার আইন কয়টি? 17টি। এখানে 17টা কোশ্চেন হতে পারে। পরীক্ষা আসতে পারে 17 নম্বর আইন কি, বা নাম দিয়ে দিল যে কর্নার কিক কত নম্বর আইন। 1 নম্বরের কোশ্চেনগুলো আমাদের মাথায় থাকবে পুরোটাকে মনে রাখার জন্য। কিভাবে কোশ্চেন হয়? রেফারি কত নম্বর আইন, বা বলে দিল 5 নম্বর আইন কি। দুই ভাবে কোশ্চেন হতে পারে, বা দুইটা মিলে একখানে মধ্যমানের কোশ্চেন হতে পারে। এইজন্য আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার এবং জানার বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আমরা প্রথম যে আইন খেলার মাঠ, আমরা খেলার মাঠ নিয়ে কথা বলতে পারি। খেলার মাঠ আমরা গত ক্লাসে পড়িয়েছি, ধারণা দিয়েছি, সবাই হয়তো উপস্থিত হতে পারেননি। আজকে মোটামুটি উপস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা খেলার মাঠটা অঙ্কন করব। খেলার মাঠটা অঙ্কন করব আমরা খাতায়, নিজেদের চেষ্টা করব। পরবর্তীতে আমরা বোর্ডে এসে যেন খেলার মাঠটা অঙ্কন করতে পারি। পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। রিটেন পরীক্ষায়
বড় প্রশ্ন আকারে খেলার মাঠ আসতে পারে। তো এইগুলো সবার নেওয়া হয়ে গেছে। আমরা চাইলে এটা মিশাই দিতে পারি, আমরা খেলার মাঠ অঙ্কন করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা দূরে আছি অনলাইনে ক্লাস করার জন্য চেষ্টা করতেছি, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকলো আপনারা সরাসরি এসে ক্লাস করার চেষ্টা করবেন। আর এইখানে যদি কোনো বুঝতে আপনাদের ভুল হয়ে থাকে, যে আপনারা নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা এখন খেলার মাঠ নিয়ে অঙ্কন করার চেষ্টা করব। মিশাই দিলাম। হ্যাঁ, আপনারা একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে আমরা আগে স্ট্রাকচারটা তৈরি করব। খেলার মাঠের তিনটা দৈর্ঘ্য, তিনটা প্রস্থ শিখিয়েছি আপনাদের, ঠিক না? এটা গেল কি দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা কত নেব? একজন বলেন 110। আর একজন বলে আরেকটা নেব 115, 120 না স্যার? আচ্ছা, সর্বোচ্চ 10। তাহলে এটা আছে কি মধ্যরেখা। গুড, মধ্যরেখা, মধ্যরেখা। এটা কি হবে? এটা পার্শ্বরেখা। সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবে না? পার্শ্বরেখা। আর এটা হচ্ছে প্রান্তরেখা। প্রান্তরেখা। উচ্চতা হবে 5 ফিট। 5 ফিট। আরেকটা কৌশল আজকে আমি দেখে আসছি, আপনারা কি এখনো প্রশ্ন করেনি আমাকে। বল গিয়ে যদি গোল বারে লাগে, বল ফিরে যদি আসে, সেটাকে মানে খেলার মধ্যে থাকবে না খেলার বাইরে যাবে? খেলার মধ্যে থাকবে। আচ্ছা, এটা তো মোটামুটি জানি। কর্নার ফ্ল্যাগে যদি বল লেগে বলটা ঘুরে আসে, সেক্ষেত্রে কি হবে? আউট অফ বাউন্ডস, বাইরে যাবে। সবাই আমরা একমত? আর ওটা তো স্যার ফ্ল্যাগ যদি আমাদের ইয়া থাকে, মাঠের পিছনে থাকে, তো ওটাও তো স্যার ওই একই সিস্টেম হবে। হ্যাঁ, এটাও বার, ওটাও আমাদের। এইটা আজকে জানলাম, আজকে এসে আপনাদের পড়তে গেলে আমাদের একটু পড়তে হয়, ছোট ছোট বিষয়গুলো জানতে হয়। কর্নার ফ্ল্যাগে যদি বল লেগে বল ফেরত আসে, রাইট, যদি ফেরত আসে তাহলে তো ভিতরে থাকে। আচ্ছা, যদি চলে যায় তাহলে তো গেল না, মাঠ ক্রস করলে তো গেল। হ্যাঁ, দেখুন গোল বারে যদি লেগে এসে বল চালু হয়, এই কর্নার ফ্ল্যাগেও কিন্তু চালু হবে। এটাই অবশ্যই কর্নারে এবং এটাতে দুই লাইনের ভিতরে আছে। হ্যাঁ, ভিতরে আছে। এটা খুব করে মনে রাখবেন। বর্তমান গ্রাম পর্যায়ে যে কাজ করে কর্নার ফ্ল্যাগতে শক্ত কুটি দেয়, বল ফেটে যাবে তো কর্নার ফ্ল্যাগ নিবে, বল ফেরত আসে, হয় না? অনেক খেলোয়াড় আছে কর্নার ফ্ল্যাগ এগুলো হালাই নিয়ে শুট নেয়, নো চান্স। এই চান্স কখনোই আপনারা দিবেন না। আপনারা একটা ফিজিক্যাল যে একটা রেফারি, আপনারা একজন রেফারি, আপনাদের পাওয়ার থাকবে অন্যরকম। অনেক ভালো খেলোয়াড় জানেন, কেমন সম্বন্ধে জানে না। আপনি কোথাও যদি খেলা চালাইতে চান, বেশি করে আমি খেলোয়াড়দের জিজ্ঞেস করবেন যে খেলার আইন কটা জানো তুমি? অধিকাংশ না। এবং এই যে অনেকে এই কাজটা করে, আবার অনেকেই আছে জানে না, এই জায়গায় বসাইতে দেয় না, এই জায়গায় বলটা বসাতে দেয় না, বা এই জায়গায় বলটা বসাতে দেয় না, এটা ঠিক না। আমরা যে কোনো জায়গায় বল বসাই মারতে যাবে। যারা বা পা দিয়ে কিক নেয়, মনে করেন এইখানে আপনার শুট নেবে, এই গোল বারে শুট নেবে, সেক্ষেত্রে ডান পা দিয়ে কিক নিলে বলটা স্পিন হবে। আর এই গোল বারে এইখান থেকে শুট নিলে এইখানে বসায় যদি মারে, তো বলটা বাম পা দিয়ে মারতে হবে, স্পিন আকারে যাবে, মানে ঘুরে যাবে। আর এখানে যদি বাম পায়ে শুট নিতে বলটা এইদিকে আসবে, যদি আমার চিন্তা থাকে যে আমি হেঁটে বলটা গোল করাবো, সেক্ষেত্রে শুট নিতে হবে ডান পায়ে, সরি বাম পায়ে, এইদিকে আসবে, এখান থেকে খেলোয়াড়রা শুট দিবে। এটা মাথার মধ্যে রাখতে হবে যে আমি কিভাবে গোলটা আদায় করার চেষ্টা করব। খেলোয়াড়দের গেম প্ল্যান থেকে এই গেম প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। আপনাদের যেটা বলা হয়েছে যে ফুটবল মাঠ সম্বন্ধে বা ফুটবল সম্বন্ধে আপনারা জেনে আসবেন, আমাকে কোশ্চেন করবেন। আমি যদি না পারি, আপনারা জানবো, আপনারা জানলে আপনাদের কাছ থেকে শিখবো, শেখার তো শেষ নেই। যাই হোক, আমরা আরেকটা বিষয়ে যাব। ফুটবলের
হলুদ কার্ড এবং লাল কার্ড কেন দেওয়া হয়, কি কি কারণে দেওয়া হয়? কয়টা অপরাধের কারণে হলুদ কার্ড দেওয়া হয়, কয়টা অপরাধের কারণে লাল কার্ড দেওয়া হয়? তো জানি কি আমরা? অনেকেই জানি, কিন্তু সাজায় বলতে পারবো না, কিছু কম জানি। খেলার মাঠে যদি একটা নিশ্চিত গোলকিপারের কাছে একটা খেলোয়াড় দাঁড়িয়ে আছে, গোল হবে, হাত দিয়ে বলটা ধরলো, সেক্ষেত্রে সেটা কি হবে? হ্যাঁ, রেড কার্ড তো হবে, নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হবে না। এই সুযোগটা নষ্ট করা ঠিক হবে? সেক্ষেত্রে রেফারি তাকে লাল কার্ড দিয়ে বের করে দিবে, তারপরে শাস্তি পেনাল্টি স্পটে বসায় কি হবে? পেনাল্টি শুট নেওয়া হবে। তাহলে মোট কি কি কারণে লাল কার্ড দেওয়া হয় আপনাদের বলি, মনে রাখার চেষ্টা করেন। প্রথমত শুনেন, উগ্র আচরণ করলে, হ্যাঁ উগ্র আচরণ, এমন রাফ বিহেভ করে খেলার মাঠে গিয়ে খেলোয়াড়রা, রেফারি যদি মনে করে যে এত উগ্র আচরণে তাকে ইয়েলো কার্ড শুধু না রেড কার্ড দেওয়া উচিত, দিতে পারে। তারপরে মারাত্মক ধরনের ফাউল, বল নিয়ে এসেছেন, পা একদম বুক বরাবর মেরে দিল, বা শরীরের যে কোনো অংশে এমন ভাবে পা তুলে না, ইচ্ছা করে তুলে, এই ক্ষেত্রে তাকে উগ্র আচরণের জন্য রেড কার্ড দিতে পারে। ঠিক আছে? আর ফাউল বা কটু কথা বা কটু ভাষা ব্যবহার করলে এবং রেফারির সাথে প্রতারণার চেষ্টা করলে অঙ্গভঙ্গির মাধ্যমে, যে আমার এটা একদম ভেঙে গেছে, নানানটা অজুহাত কাটা দায় করার জন্য, সেক্ষেত্রে রেফারি যদি বুঝতে পারে, রেফারির কাছে মনে হয়, তাকে রেড কার্ড দিতে পারে। ঠিক আছে? তিনটে গেল, মনে রাখবেন। তাহলে উগ্র আচরণ, মারাত্মক ধরনের ফাউল বা কটু কথা ব্যবহার করলে এবং রেফারির সাথে প্রতারণার দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতারণার চেষ্টা করলে, থুথু দিলে, বিপক্ষ হোক আর অন্য পক্ষ হোক, থুথু দিলে। ঠিক আছে? আর একটা খেলোয়াড় যদি দুইবার হলুদ কার্ড পেয়ে যায়, ওখানে ফল করছে, রেফারি তাকে সেকেন্ড হলুদ কার্ড দিয়ে দিল, আগে একটা হলুদ কার্ড সে পেয়েছে, সেক্ষেত্রে সেকেন্ড হলুদ কার্ড পাওয়ার পরে তাকে কি করতে হবে? অটোমেটিক রেড কার্ড বের করে দিতে হবে। তাহলে হলুদ কার্ড দুটো পেলে। আর কি আছে? নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে, অর্থাৎ হাত দিয়ে বল ধরে, ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরলে এবং গোলের সুযোগ নষ্ট হলে তাকে রেড কার্ড দিবে। শাস্তি তো কি হবে বুঝলেন? আর একটা বিষয়, ফ্রি কিক এবং পেনাল্টি কিক হয় এমন অপরাধ করলে, ফ্রি কিক এবং পেনাল্টি কিক হয় এমন অপরাধ করলে রেড কার্ড, সেটা যদি গোলের সুযোগ থাকে। ফ্রি কিক এবং পেনাল্টি কিক হয় এমন অপরাধ করে গোলের সুযোগ নষ্ট করলে, সেই ক্ষেত্রে রেফারি তাকে রেড কার্ড দেবে। তাহলে মনে থাকলো আপনাদের? কয়টা বলেন তো? 8টা। আরো একটা আছে, সেটা হচ্ছে যে, বলেন তো কি কি লিখছেন? এক নম্বর হচ্ছে উগ্র আচরণ করলে, দুই নম্বর হচ্ছে মারাত্মক ধরনের ফাউল করলে, জি, তিন নম্বর হচ্ছে ফাউল বা কটু কথা বা খারাপ ভাষা বলে, 4 নম্বর হচ্ছে কাউকে থুতু দিলে, জি, 5 নম্বর হচ্ছে কি খেলোয়াড় দুইবার যদি হলুদ কার্ড পায়, জি, তাহলে তাকে লাল কার্ড দিতে পারে, 6 নম্বর হচ্ছে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করবে। যে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট তো এমনি এমনি করবে না, ওই ক্ষেত্রে হাত দিয়ে বল ধরলে, হ্যাঁ ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরলে, আর যদি গোলের সুযোগ থাকে সেটা নষ্ট হলে তাকে রেড কার্ড দেওয়া হবে। আর 7 নম্বর হচ্ছে ফ্রি কিক বা পেনাল্টি হয় এমন অপরাধ করলে সুযোগ এবং গোলের সুযোগ যদি থাকে, সেক্ষেত্রে রেফারি তাকে রেড কার্ড দেবে। আরেকটা স্যার বলেন যে দুটো হলুদ কার্ড, হ্যাঁ, আর দুটো হলুদ কার্ড। হ্যাঁ, তাহলে এগুলো হলো আপনার রেড কার্ডের জন্য। আর ইয়েলো কার্ডের জন্য কি করবেন? ইয়েলো কার্ডের জন্য কি করবেন? ইয়েলো কার্ডেও কিন্তু কাছাকাছি, হ্যাঁ কাছাকাছি কোন খেলোয়াড় যদি রাফ খেলার চেষ্টা করে, আর রেফারির কাছে মনে হচ্ছে যে সে বিপজ্জনক খেলতেছে, আক্রমণ করে বা সামনে লাইন মারলো, জি জি, এটাতে আছে হবে। তো এই ধরনের এই অপরাধ প্রথমত হচ্ছে রেফারির কাছে মনে হচ্ছে সে রাফ খেলতেছে, তাকে ইয়েলো কার্ড দিতে পারে চাইলে। কিন্তু যখন একেবারেই রামানটা রেগুলার তাকে সতর্ক করার পরেও সে কথা শুনে না, তখন তাকে রেড কার্ড। রেড কার্ড কিন্তু সর্বশেষ এটার অস্ত্র, এটা আগে প্রয়োগ করা যায় না। হ্যাঁ, একটা কথা এখানে আছে, রেফারিকে গালি দিলে,
গালি সাইডে কথা অসৎ আচরণ করলো হ্যাঁ যেটা না বললেন রেফারিকে গালি দিলে ফাউল বা কটু কথা বা খারাপ ভাষা এরকমই করে বুঝাইলে আর শেষে রেফারিকে গালি দিলে মানে মোড়াটা লাল কার্ড সাইড হ্যাঁ 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 রেফারি যে সিদ্ধান্ত দিল সে তার বিরুদ্ধে আন্দোলন করতেছে সে চাইলে রেফারি চাইলে তাকে রেফারিকে গালি দিল জি, জি। বা ওনার বিরুদ্ধে আন্দোলন করলে তার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করলে বা মানে ওইরকম পরিবেশ তৈরি করলে ওনার সিদ্ধান্তকে অমান্য করলে যাই হোক এখন আমরা হলুদ কার্ডে যাব ধাক্কা মারলে ধাক্কা মারলে আর ল্যাং মারলে কোনো খেলোয়াড়ের উপর লাফিয়ে পড়লে কি কি কারণে হলুদ কার্ড দেওয়া হয় আগে এটা লেখেন হ্যাঁ কি কি কারণে হলুদ কার্ড দেওয়া হয় দেওয়া হয় কোনো খেলোয়াড় যদি রাফ হ্যাঁ বিপজ্জনক খেলার চেষ্টা করে কাউকে ধাক্কা দিলে দিলেন তারপরে আপনার কোনো খেলোয়াড়ের উপর লাফিয়ে পড়লে হ্যাঁ থুতু দিলে এক্ষেত্রে কিন্তু থুতু দিলেও হবে এই থুতুটা আবার ইচ্ছা করে না বেলো কারো গায়ে অযাচিত পড়ে গেল তার অভিযোগ আসলে কিন্তু কাটা যাবে কটা হলো চারটা ছিল চারটা ল্যাং মারলে ধাক্কা মারলে ধাক্কা মারলে আলাদা ল্যাং মারলে আলাদা ধাক্কা আমি হাত দিয়েও দিতে পারি আর বল খেলার পূর্বেই বিপক্ষকে অ্যাটাক করলে ধাক্কা মারলে বল খেলার পূর্বে বিপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে গেলে লাল কার্ডগুলো বিপক্ষ দল বল এখন মানে আমি এখানে বল বসিয়েছি আমাকে মারতে দিচ্ছে না মানে কোনো না কোনো ভাবে কন্ট্রাডিকশন হচ্ছে সেক্ষেত্রে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে রেফারি ব্যবস্থা নেবে আর ফ্রি কিক বা পেনাল্টি কিক নেওয়ার সময় নির্দিষ্ট দূরত্বে না গেলে ফ্রি কিক বা পেনাল্টি কিক নেওয়ার সময় নির্দিষ্ট দূরত্বে না গেলে বলবেন আমরা যখন ক্রিকেট নিই নির্দিষ্ট তো কোনো মাপ আছে হ্যাঁ 10 গজ 10 গজ মাপবেন কিভাবে আপনারা তো রেফারি সুতা ফিতা দিয়ে মাপবেন পা দিয়েছে পা দিয়ে এই যে এইটা আমার 3 গজ তাহলে এইভাবে আমি কত গজ যাব 10 পা যাব আমার 10 পায়ে 10 গজ যে এখানে স্পট দেখাই দিল এর বাইরে যদি আসে আপনার চোখ মুখ পাওয়ার থাকবে অন্যরকম এর বাইরে গেলে ইয়েলো কার্ড সব নিচের জায়গা থাকতে হবে অনেক সময় প্লান্টি এরিয়ার পাশাপাশি হয়ে যায় ওই যে পেনাল্টি আর আমার এখানে যদি কোনো ভাবে পেনাল্টি পেয়ে যায় এর ভিতরে আসার সুযোগ নাই তারপরে এটা আমরা কতবার নিয়েছি 10 গজ না 10 গজ। দেখেন মেজারমেন্ট 10 গজ আছে কিনা এখান থেকে হলে 10 গজ আর যদি এর বাইরে একটু হয়ে যায় এর বাইরে যদি হয়ে যায় সেখান থেকে 10 গজ 10 গজ নির্দিষ্ট সময় ডিসটেন্স বজায় রাখতে হবে সেক্ষেত্রে যদি খেলোয়াড়রা ডিস্টার্ব দেয় রেফারি তাকে ইয়েলো কার্ড দিতে বাধ্য পরিবেশটাকে নিয়ন্ত্রণের জন্য ঠিক আছে স্যার একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময় খেলোয়াড়ের বাইরে দর্শকদের সাথে খারাপ আচরণ বা অঙ্গভঙ্গি বা অন্যরকম যদি সিচুয়েশন তৈরি করে সেক্ষেত্রে সেক্ষেত্রে রেফারি তাকে কার্ড দিবে যদি রেফারি মনে করে আর কোনো খেলোয়াড় মাঠে প্রবেশ করতেছে রেফারির অনুমতি ছাড়াই কোনো কারণে সে বাইরে গেছে রেফারিকে বলে গেছে কিন্তু রেফারিকে না বলে মাঠে ঢুকছে ইয়েলো কার্ড ডাকেই ইয়েলো কার্ড মনে থাকবে রেড কার্ড ইয়েলো কার্ড কালের ধারণা পাইলেন কিন্তু মাঠে গিয়ে সেটা প্র্যাকটিক্যাল একটু করার চেষ্টা করবো ফ্রি কিক আর পেনাল্টি কিকে নির্দিষ্ট দূরত্ব বেশি যায় হ্যাঁ 10 তাদের বেশি বেশি কিন্তু টাকা পাবে। বেশি হলে তো কোনো কথাই নেই সামনে দিয়ে বেশি বলতে কাছাকাছি। মানে কাছাকাছি হলে তো বেশি বলতে কম বলবো জি তখন আপনি পা লম্বা স্টেপ নিয়ে হাঁটবেন যে এই জায়গায় একদম দেখেন দৌড়ি ওই জায়গা যাবে না আর পেনাল্টি স্পট হলে একদম বাঁশি দিয়ে আঙ্গুল দিয়ে ওই জায়গায় দেখাই দিবেন যে জায়গায় পেনাল্টি স্পট সেই জায়গায় দেখাই দিয়ে দৌড়ি গিয়ে ওই জায়গায় যাবেন মানে কোনো কথাই শুনবেন না রেফারি চাইলে তার সিদ্ধান্ত পাল্টাতে পারে আউট অফ প্লে থাকা অবস্থায় অর্থাৎ খেলা বন্ধ থাকা অবস্থায় যদি পরবর্তীতে খেলা শুরু করে চাপ আসলো তখন রেফারি সিদ্ধান্ত আর পাল্টাতে পারবে না ঠিক আছে যদি কোনো কারণে রেফারি মনে করে যে এই আমার সিদ্ধান্তটা চেঞ্জ করা দরকার করতে পারে খেলা শুরু করার আগেই সেটা করতে হবে তবে আমি মনে করি ভুলে যদি আপনারা ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন ওইটাই রাইট কোনোভাবেই মস্কাবেন না ভাঙবেন তো মস্কাবেন না নইলে কিন্তু আপনাদের পাওয়ার আর ওইটা অ্যাডভান্টেজ আপনি অন্যভাবে দিবেন তার একটা কোনো কারণে ক্ষতি হয়ে গেছে আপনি অ্যাডভান্টেজ
দিতেই পারেন, হ্যাঁ ওই সুযোগ আপনার আছে, সেটা বুঝতে দিবেন না, ওই খেলা চলতে চলতেই সেটা হয়ে যায়। যাই হোক, আমরা মোটামুটি ধারণা পাইলাম। এখন আমরা এই খেলাটাকে মাঠে গিয়ে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। কিভাবে বলটা আসলো, কিভাবে যাচ্ছে, কিভাবে রেড কার্ড পায়, কিভাবে ইয়েলো কার্ড পায়, একদিনের কথা না, তারপর সব বলবো। আর গোল কিভাবে হয় সেদিন দেখিয়েছি, গোল কিভাবে হয় এই মাঠটা আমরা মিশাই দেই। জি স্যার। ক্লাস পিস ক্লোজ করবেন স্যার। হ্যাঁ করেন। ক্লোজ করেন। না, একটু দেখেন, একটু দেখেন। এই যে মাঠে একটু গোলটা দেখাই, দাঁড়ায় আসি নাই, একটু দেখে নেন। হ্যাঁ, গোলবার এটা আমাদের মনে করেন মাঠ, ঠিক আছে? এটা হচ্ছে গোলবার, এখানে বল, এইখানে বল, এইখানে বল, এইখানে বল। আর যারা আসি নাই তারা বলবে, রেখা বলবে এখানে গোল কোনটা কোনটা হলো বলেন তো, এখানে গোল কোনটা কোনটা হলো? একটা স্যার। এখানে রেখাকে বলা হচ্ছে এই আপনাদের মাইনাস নম্বর আসবে। এখানে গোল কোনটা হবে? না না, এই বলটাও কি গোল, এই বলটাও গোল, এই বলটাও গোল, এই বলটাও গোল, বুঝেন নাই না? স্যার বলতে চাচ্ছে যে চারটায় বল। বল এটা পজিশন দেখা হচ্ছে যে এই জায়গায় বলটা গেছে, এখন কি লাইন টাচ করছে, বলটা কি গোল হবে কি হবে না? হবে না। হবে না স্যার। আর নতুন কি আসছে আমজাদ, এই বলটা গোল হবে? না স্যার, আচ্ছা আচ্ছা, এইটা বল কি গোল হবে? এইটা গোল হবে। কেন গোল হবে? এটা তো দাঁড়িয়ে লেগে গেছে, ওই দিকে এইটা সম্পূর্ণ অতিক্রম করতে এটা গোল হবে স্যার। এই গোল হবে। এই বলটা লাইন টানার সময় যদি লেগে যায় বলের গায়ে, তাহলে এই বলটা গোল হয়নি, সম্পূর্ণ অতিক্রম করতে হবে। এটা আমরা মাথায় রাখবো। গোলকিপারও যদি গোল হয়ে যায় আর বল যদি গোল না হয়, গোলকিপার যেখানেই থাক, গোলকিপার শুধু না, যে কোনো খেলোয়াড় ওই দলের মানে তার সংস্পর্শে বলটা থাক বা না থাক, গোলকিপার গেলে সমস্যা নেই, বল যেতে হবে। আমাদের মূল উদ্দেশ্য কি? বল। বলকে নিয়ে আমাদের যত সংগ্রাম। স্যার আমরা অনেক সময় খেলা দেখি, বাইরের প্লেয়ার ভিতরে ঢুকে স্যার, ভিতর থেকে গোল গোল বার থেকে মার দেয় আমার, তাও বলা না স্যার। না বলবো না, বাইরে থেকে ভিতরে ঢুকে এটা দেখা হলো। আরেকটা বিষয়, এটা দেখেন, এই প্লেয়ারটা বল নিয়ে যাচ্ছে, এই জায়গায় কোনো ডিফেন্ডার নেই। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে ডিফেন্ডার গুলো এখানে আছে। হ্যাঁ, মানে এগুলো ডিফেন্ডার, আর এইখানে অ্যাটাকার বল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্রাইকার, এইখানে ওদের কোনো প্লেয়ার নেই। এটাকে আপনারা বলবেন, নতুন যারা তিনজন আসছে তারা বলবেন এই বলটা গোলে নিয়ে গেল, এটা কি এখন সে গোল করতে পারবে? স্যার বল স্যার গিয়াতে মাটিতে থাকে তাহলে তো স্যার সমস্যা নাই। নিয়ে যাচ্ছে একা হ্যাঁ, বল সে কি গোল করতে পারবে? আর যদিও গোল হয় তা সেটা গোল হবে কি হবে না? হবে স্যার। অফসাইড হবে না? না স্যার। হ্যাঁ, না স্যার। অফসাইড হবে না? ডিফেন্ডারকে অতিক্রম করে যাচ্ছে স্যার। অতিক্রম করে যাচ্ছে। ডিফেন্ডার তো অতিক্রম হয়ে গেল। আচ্ছা, থ্যাংক ইউ। এটা যদি গোল হয়ে যায় তাহলে গোল। গোল হবে, কিন্তু এটা কিন্তু মধ্যমাঠ, এই মধ্যমাঠ থেকে কিন্তু সে বল সে আসতেছে। তাও হবে স্যার। এখন আরেকটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। যখন শুট নেওয়া হয়, খেলা শুরু হয় কিসের মাধ্যমে? বুঝছেন? হুইসেল তো হবে, কিন্তু মাঠে তারা খেলে কিভাবে খেলা শুরু করবে? কিক অফের মাধ্যমে। কিক অফের মাধ্যমে কোথায় থাকে তারা? এইটা সেন্টার, এইখানে প্লেয়ার থাকে, এইখানে কিক অফটা এখানে গেল, এই প্লেয়ারটা রিসিভ করলে যদি সরাসরি গোলে মারে, যদি গোল হয় সেটা গোল হবে? সবাই কি একমত? স্যার কি বলেন স্যার? এই দল সেন্টার করছে, মানে বল এরা প্রথমে কিক অফ করছে, এই কিক অফের বল একে দিছে, এ সরাসরি গোলে মেরে দিছে, গোল হবে স্যার। এটা গোল হয়ে গেছে। সেকেন্ড আর কেউ আপনারা নবমত বলতে হবে সবাই একমত? বিরোধ বলছে। সেকেন্ডটা এটা গোল। আরেকটা বিষয়, এই যে এই প্লেয়ারটা
এদিকে না মারে যদি বলটা এইদিকে দেয়, আর এই যে মানে এর উদ্দেশ্য গোলকিপারের উদ্দেশ্যে দিল, গোলকিপার বলটা হাত দিয়ে ধরলো, কি হবে? তারা স্যার হাত দিয়ে ধরছে স্যার, এটা ছাড়াটা কি হবে? ফাউল। আর কি ফাউল হবে? স্যার ওটা মারাত্মক এটা পেনাল্টি পাবে। পেনাল্টি করছে, কারণ পেনাল্টি হবে এই কারণে এটা ওরা নিষিদ্ধ স্যার। মিস প্লেয়ারের চতুর্থ প্লেয়ারের বল হাত দিয়ে ছোঁয়া এই কারণে ফাউল হচ্ছে 33টা ফাউল, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে সতর্কীকরণ ফাউল। 33টা ফাউলের মধ্যে এই ফাউলটা করবে ইনডাইরেক্টলি। এইখানে যদি গোল বারে দাঁড়া থেকেও যদি বলটা ধরে, সেক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট ফ্রি কিক হবে, অর্থাৎ পরোক্ষ ফাউল। পরোক্ষ ফাউলের শাস্তি কি? ওইখানে বসে বল মারবে? পেনাল্টি হবে স্যার। কখনো না, পেনাল্টি এত সহজে হয় না। যদি প্রত্যক্ষ হয় তাহলে তো না। প্রথম করতে কোনো কথা তো ডাইরেক্ট, মানে ডাইরেক্ট অ্যাকশন মিস করবে না, এটা ডাইরেক্ট নয়, এটা ইনডাইরেক্ট। হ্যাঁ, এটা ঘুরে ঘুরে ঘুরা এটা, এই যে কি বলে মাঠটা তো নাই জায়গা নেই, এই যে এটা আছে না গোলবার আছে, সরি এটা আছে গোল এরিয়া, আর এটা হচ্ছে পেনাল্টি এরিয়া, তাই না? যে কত গজ দূর থেকে মারতে হবে, আপনাদের জন্য কোশ্চেন থাকলে এটা 10 না না নেক্সট কোশ্চেন থাকলে এটা আপনি জেনে আসবেন, না একটু কাল দিয়ে রাখি। 10 গজ না 6 গজ না কয় গজ আমি বলবো না এখন। মানে ইনডাইরেক্ট ফ্রি কিক যদি গোলবারে গোলকিপার করে ফেলে, থ্রো ইনের বল, আমার বল আমার খেলোয়াড়কে দিলাম, থ্রো ইনের বল হাত দিয়ে ধরলেও কিন্তু ইনডাইরেক্ট ফ্রি কিক। ইনডাইরেক্ট ফ্রি কিক কয়েকটা কারণে হয়, আমি কারণগুলো বলি, তারপর আপনি জেনে যাবেন। গোলকিপারকে নিজের দলের কোনো খেলোয়াড় বল সরাসরি পাস দিলে, আর ওই বল যদি হাত দিয়ে ধরে, সেটা ইনডাইরেক্ট ফ্রি কিক। তারপর থ্রো ইনের বল হাত দিয়ে দিলে, মানে থ্রো ইন করলে সে হাত দিয়ে ধরলে কি হবে? ইনডাইরেক্ট ফ্রি কিক। গোলকিপার বল শুট নিবে, শুট নিতে বাধা দিলেও ইনডাইরেক্ট ফ্রি কিক হবে। এইটা কার হবে? গোলকিপার হবে না বিপক্ষ দলের হবে? তো গোলকিপার হবে। কেন গোলকিপার? গোলকিপার তো শট নেওয়ার জন্য আগে রেডি। আগেরটা স্যার, আগেরটা। হ্যাঁ, আগেরটা আমি পরেরটা 3 নাম্বারটা কথা বলছি। ব্যাপারটা স্যার ও বিপক্ষ দল। হ্যাঁ, বিপক্ষ দলের হবে। গোলকিপার বল বসাছে, তাকে ডিস্টার্ব করতে বারবার আগে আসতেছে, সেক্ষেত্রে ইনডাইরেক্ট ফ্রি কিক হবে। এটা কে পাবে? গোলকিপার, অর্থাৎ রক্ষণ ভাগের দল পাবে। আর কি অপরাধ আছে? কি কি অপরাধে ইনডাইরেক্ট ফ্রি কিক হয়? স্যার গোলকিপার যদি স্যার গোলকিপার যদি ইয়ার এরিয়া আপনার হচ্ছে গোল পোস্টের এরিয়ার বাইরে বল ধরে, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। গোল এরিয়ার বাইরে যদি গোলকিপার গোল এরিয়া না পেনাল্টি এরিয়া, পেনাল্টি হলো সর্বোচ্চ এরিয়া, পেনাল্টি পেনাল্টি এরিয়ার বাইরে যদি গোলকিপার হাত দিয়ে বল ধরে, কি হবে? মেরা বলবে তিনি কি হবে স্যার? নো, না না স্যার পেনাল্টি হবে। মানা মানে কোনো কথাই না। মেরা, রেখা, শ্যামলী এবং মেঘলা, এটা কি হবে? গোলকিপার গোলের বাইরে বল ধরেছে, পেনাল্টি এরিয়ার বাইরে, সেক্ষেত্রে কি অপরাধ হবে? বুঝাতে পারিনি না? কে বলবে? মধুবাবু বলবেন। কোশ্চেনটা নিশ্চয় মনে আছে। স্যার গোল এরিয়ার পেনাল্টি এরিয়া যদি বাইরে ধরে হ্যাঁ হ্যাঁ তাহলে ফাউল হবে এবং হ্যাঁ, গোল এরিয়ার বাইরে সে সাধারণ প্লেয়ার, গোল এরিয়ার বাইরে সে সে আর ওই সুযোগ পাবে না। গোল এরিয়ার মধ্যে যত তার পাওয়ার, ওইটাই স্যার। জি, এর বাইরে সে বল ধরলে কি হবে? ইনডাইরেক্ট। ডাইরেক্ট গুলো বলি, ডাইরেক্ট কি 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 কারণ ডাইরেক্ট ফ্রি কিক হয়? ডাইরেক্ট যদি ওই ডাইরেক্ট ফ্রি কিক গুলোর যে কোনো একটা অপরাধ যদি পেনাল্টি এরিয়া বা গোল এরিয়া সংঘটিত হয়, সেক্ষেত্রে কি হবে? সবাই বলি, ডাইরেক্ট ফ্রি কিক গুলো বলবো, ডাইরেক্ট ফ্রি কিক গুলোর মধ্যে যে কোনো একটা অপরাধ যদি পেনাল্টি এরিয়ার মধ্যে ঘটে যায়, সংঘটিত হয়, সেই ক্ষেত্রে অবশ্যই পেনাল্টি হবে। ডাইরেক্ট ফ্রি কিক কথা এখন বলিনি, বলবো। প্রথমত হচ্ছে মনে রাখবেন, হ্যাঁ, লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা, লিখে নেন। হ্যাঁ, লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা, আমি বোর্ডে লিখে দিচ্ছি না, আপনারা লিখে নেন, তাহলে আপনার সুবিধা হবে।
ওটা কি স্যার লাথি মারা ডিরেক্ট ফাইল ফাউল ডাইরেক্ট ফাউল, সরাসরি ফাউল হ্যাঁ প্রত্যক্ষ প্রত্যক্ষ ফাউল কিক বা প্রত্যক্ষ ফ্রি কিক বা ডাইরেক্ট ফ্রি কিক গুলো কি কি? প্রত্যক্ষ ফ্রি কিক ফাউল আর প্রত্যক্ষ অপরাধ আর পরোক্ষ অপরাধ। লাথি মারা আমি বলি আপনারা, আমি একাধিকবার বলবো, নিঃসন্দেহে আপনারা লিখতে পারবেন। লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা, কাকে মারা? বিপক্ষ দলের খেলোয়াড়দের, এটা বোঝা যাবে স্যার হ্যাঁ বিপক্ষ দলের খেলোয়াড়দের লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা চেষ্টা করা। নিচে আন্ডারলাইন দেন, দিয়ে লেখেন বিপক্ষ দলের খেলোয়াড়দের ল্যাং মারা। ল্যাং আর লাথির মধ্যে কিন্তু তফাৎ আছে। লাথি মেরে স্যার এখানে হ্যাঁ, ল্যাং দৌড়াচ্ছে, একটু পা লাগাই দিল। ল্যাং মারা, বিপক্ষ দলের খেলোয়াড়দের ল্যাং মারা। বিপক্ষ যদি হয়ে যায় আমাকে একটু রেসপন্স করেন। তাহলে প্রথমটা হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে বিপক্ষ খেলোয়াড়কে ল্যাং মারা। তৃতীয়ত হচ্ছে বিপক্ষ খেলোয়াড়ের উপর লাফানো। হেড করার সময় একদম গায়ে হাত দিয়ে লাফিয়ে ওঠে না, এটা বিপক্ষ খেলোয়াড় লাফানো। বিপক্ষ খেলোয়াড়দের উপর লাফানো। শেষ? আচ্ছা, বিপক্ষ দলের খেলোয়াড়কে আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা। বিপক্ষ দলের খেলোয়াড়দের আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা। ঠিক আছে? বিপক্ষ দলের খেলোয়াড়দের আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা। হয়ে গেছে? বিপক্ষ দলের খেলোয়াড়দের ধাক্কা দেয়া। বিপক্ষ দলের খেলোয়াড়দের ধাক্কা দেয়া। কটা হলো? পাঁচটা বিপক্ষ দলের খেলোয়াড়দের টেনে ধরা। বিপক্ষ দলের খেলোয়াড়দের টেনে ধরা। সাত নম্বর বিপক্ষ দলের খেলোয়াড়দের থুতু দেয়া। বিপক্ষ দলের খেলোয়াড়দের থুতু দেয়া। আট নম্বর স্যার বল হাত দিয়ে ধরা। বল হাত দিয়ে ধরা। নয় নম্বর স্যার কটা হলো? আটটা আটটা, ঠিক আছে। বিপক্ষ দলের খেলোয়াড়দের হাত দিয়ে, না সরি, বিপক্ষ দলের খেলোয়াড়ের ধাক্কা। এর আগেটা কি ছিল? বল হাত দিয়ে ধরা হ্যাঁ, উঠে দেওয়া স্যার উঠে দেওয়া আহ, বল হাত দিয়ে দেওয়া জি, বল ছাড়া খেলোয়াড়দের আঘাত করা বাধা দেয়া। বল ছাড়া খেলোয়াড়দের বল স্যার খেলোয়াড়দের বাধা দেয়া। বল নাই কিন্তু আমি ইয়ে কারণে তাকে বাধা দিচ্ছি। কটা হলো? নয়টা এটা হচ্ছে, আরেকটা আছে লাথি। একটু পড়ে শুনেন তো। লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা। দুই নম্বর হচ্ছে ল্যাং মারা। তিন নম্বর হচ্ছে বিপক্ষ মিলে খেলোয়াড়দের নিন। উপর লাফানো। চার নম্বর হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের আঘাত করা করার চেষ্টা করা। জি পাঁচ নম্বর হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের ধাক্কা দেওয়া। জি ছয় নম্বর হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের টেনে দেওয়া। সাত নম্বর হচ্ছে বিপক্ষ দলের খেলোয়াড়দের থুতু দেওয়া। আট নম্বর হচ্ছে বল হাত দিয়ে ধরা। জি। নয় নম্বর হচ্ছে বল ছাড়া খেলোয়াড়দের বাধা দেওয়া। হ্যাঁ, আর ওই যে হাত দিয়ে যে বল ধরা আছে না, জি স্যার ওই জায়গায় পাশে ব্র্যাকেটে লিখে নেন, মানে গোলকিপারের জন্য প্রযোজ্য হবে না গোল এরিয়ার ভেতরে, সরি পেনাল্টি এরিয়ার ভেতরে গোলকিপারের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। পেনাল্টি এরিয়ার ভেতরে গোলকিপারের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। ওই যে যেটা হাত দিয়ে বল ধরা আছে না, আট নম্বর হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখে নেন এরিয়ার ভিতর গোল এরিয়ার, সরি পেনাল্টি এরিয়ার ভিতরে গোলকিপারের জন্য এই নিয়ম কার্যকর নয়। গোলকিপারের তারা সবাই এই কাজটা করতে পারবে না, শুধু এই নিয়ম প্রযোজ্য নয়। গোলকিপার বল ধরতে পারবে গোল বা পেনাল্টি এরিয়ার ভিতরে।
যাই হোক আজকে মোটামুটি আমাদের এই ক্লাসগুলো হলো। যারা আজকে এই অনলাইনে এই ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, আমার অনুরোধ থাকবে আপনারা সরাসরি এসে ক্লাস করার জন্য। আমরা এখন প্র্যাকটিক্যালে যাব, মাঠে যাব। আপনারা সবাই প্রস্তুত থাকেন। আপনাদের জন্য বিরতি 10 মিনিট দেওয়া হলো, আপনারা সবাই মেন্টালি প্রস্তুত থাকেন। ধন্যবাদ। আজকে ফুটবল ক্লাস এখানে শেষ হলো। আর নেক্সট ক্লাস আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। ক্রিকেট নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য কোশ্চেন থাকলো কত